বেগম, এই দুই গাধা তো ঘোড়া বেচে ঘুমোচ্ছে, রুকসানকেও দেখতে পাচ্ছি না। সোনার আসর ফির দিব্যি, এটাই সুযোগ ওই চমৎকারী বর্ম চুরি করার। চলো চলো চলো। বাটি, রুকসার বাটি দিয়ে কি করবে? এটা তো নাজনীনের কাজে আসবে। কিছু তো পেলাম না। বেগম, সরো, বর্মটা এখানে। ওখান থেকে সরো। সোনার আসর ফির দিব্যি, বর্ম। আমি পড়বো। এটা দাও। বেগম, থলের মধ্যে রাখছো কেন এটা? যাতে কেউ জানতে না পারে এটাতে বর্মটা নেই। তাহলে আমি চাপা দেবো কি? এইটুকু একটা শরীর, রুমাল চাপা দিয়ে শুয়ে পড়ো। কম্বল চাপা দেবে। চলো। চমৎকারী বর্ম। আরে চলো। চলো চলো। হাতে কি কুষ্ঠ হয়েছে? তাড়াতাড়ি করো না। আলিসা প্রিয় হয়ে প্রাণ নেয়। তোমার পাহারাদারের সামনে থেকে কালো চোরের রক্ষক বেরিয়ে গেল, কিন্তু আলিসার থেকে বাঁচতে পারবে না। আর এখন সেটা তো আরোই অসম্ভব। মানে কালো চোরের রক্ষকের শরীরে খাতুবার বিষ ঢালা হয়েছে একদিন হয়ে গেছে। যেমন যেমন ওর মধ্যে বিষের প্রভাব বাড়তে থাকবে, ঠিক তেমনি ওর মধ্যে আলিজার উপস্থিতিও বাড়তে থাকবে। মানে আলিজা ওর আরো কাছে পৌঁছে যাবে, আর শীঘ্রই ওর সমস্ত স্মৃতিশক্তি ভুলে একটা হাঁটাচলা করা জীবন্ত লাশ হয়ে যাবে। তারপর কালো চোরের রক্ষকের অস্তিত্ব মুছে যেতে এখনো 6 দিন বাকি আছে। মানে আমাদের কাছে ওর কাছে পৌঁছানোর জন্য যথেষ্ট সময়। সময় আছে, কিন্তু কাকেই বা ভরসা করব? দুর্ভাগ্য, এমন দক্ষ কাউকে পেলামই না যে জাফরের কাজে লাগে, তোমাকে বাদ দিয়ে। নিজের পরবর্তী চালের ব্যাপারে ভাবো জাফর। আর কোনো চাল নয়, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি।
এবার আমি নিজে ওই কালো চোরের রক্ষককে নিজের জিম্মায় আনবো। আপনারা রুকসার বোন, আমায় ক্ষমা করে দিও। সোনার আসরপির দিব্যি, এই লোভী লোকটার পাল্লায় পড়ে আমি এই বর্মটা নিলাম। কি করবো বোন, যবে থেকে ওর সাথে বিয়ে হয়েছে আমার তো জীবনটা নরক হয়ে গেছে। জানি না কবে মুক্তি পাবো এই নরক থেকে। আমি জানি না যে কোন বর্মের কথা বলছেন আপনি। সোনার আসরপির দিব্যি, মনে হচ্ছে রুকসার ওই বর্ম সম্পর্কে কিছুই জানে না। রুকসার বোন, আমি খুবই লজ্জিত। আমার মাথাটা খারাপ হয়ে গিয়েছিল, তাই আমি এই কিনে বর্মটা নিলাম। দেখো না বোন, তাল পাতা সেপাই আর বর্ম পড়তে চায়। বাড়িতে মাংস কেনার পয়সা নেই, দেখো আমার কি অবস্থা হয়েছে। আর উনি আমাকে এখানে নিয়ে এসেছেন, তুমি বোঝাও ওকে। ক্ষমা করবেন আমাকে, কিন্তু আমি জানি না যে আপনারা কারা। খুব ভালো। আচ্ছা, তুমি আমায় চেনো না? এই তরমুজের শুকনো বীজটাকে চেনো না? আর এই বর্মের সম্পর্কেও জানো না? তাহলে ঠিকই আছে, ঠিক আছে। এই কেউ কেউ কাউকে চেনে না। সোনার আসরপির দিব্যি, রুকসার আমাকে চিনতে অস্বীকার করলো। বেগম, এটা দুটো কারণ হতে পারে। কে? এক, ও ঘুমের মধ্যে চলছে, না হলে আমাদের উপর এত রেগে আছে যে আমাদের সঙ্গে সম্পর্কই রাখতে চায় না। সমস্ত গোয়েন্দাগিরি এখানেই করবে নাকি? আরে আমাদের কি, এই বর্মটা আমাদের দরকার ছিল আমাদের গুল্লুর জন্য, সেটা পেয়ে গেছি, আমাদের কাজও হয়ে গেছে। কে চিনলো জানলো, না চিনলো না জানলো, চলো একবার আমিও পড়ি। চলো। ভাই ও বোনেরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আজ বাগদাদের এই অদ্ভুত প্রতিযোগিতায়। যে জিতবে সে হবে প্রাসাদের রক্ষাকারী দলের সিপাহী। আজ এখানে বাগদাদের সমস্ত সাহসী যুবকেরা একে অপরের সাথে লড়াই করবে, কারণ এই চাকরিটা পাওয়া সমস্ত যুবকেরই স্বপ্ন। আকা আলাদিন নাম তো শুনেছো নিশ্চয়ই, একটা চাকরির জন্য এত পরিশ্রম। পুরস্কারটাও তো বড়, জিনু। আমি যদি চাকরিটা পেয়ে যাই তাহলে আমি বড় হাকিমের কাছে নিয়ে গিয়ে মাকে চিকিৎসা করাতে পারবো, বুঝেছিস? তার জন্য চাকরিটা পাওয়া খুব জরুরি। চাকরি হয়ে গেল তো জীবন বদলে গেল। প্রাসাদের রক্ষক মানে বাগদাদের রক্ষক। অল্প বয়সী আর দুর্বল হৃদয়ের লোক এই প্রতিযোগিতায় আসবেন না। আর দর্শকেরাও নিজেদের আসলে চুপচাপ বসে থাকুন, কারণ এখন প্রতিযোগিতা শুরু হতে চলেছে। আমাদের প্রথম দুই প্রতিযোগী তলোয়ার হাতে নিয়ে প্রস্তুত। বাগদাদ জিন্দাবাদ! বাগদাদ জিন্দাবাদ, বাগদাদ জিন্দাবাদ। আকা আলাদিন নাম তো শুনেছো নিশ্চয়ই, তোমার ভয় করছে না তো? না জিনু, না তলোয়ারের ধারকে না ছুটে আসা বানকে। আলাদিন ভয় পায় তো শুধু চটির মারকে। ভগবানকে। আর আমার ভগবান তো আমার মা। যদি তুই এই প্রতিযোগিতাটা জিততে চাস না, তাহলে তোর জন্য ক্ষীর বানাবো আমি। আলাল হাবিবি, এবার আমি করবো কি? এতদিন পর ক্ষীর? শোনো, তাহলে তো তোমাকে এই প্রতিযোগিতায় জিততেই হবে। আরে চিন্তা করিস না জিনু, তুই ক্ষীর খেতে নিশ্চয়ই পাবি। হ্যাঁ।
আর তোর দেওয়া উপহারও তো আছে। সোনার আসর ফির দিব্যি। ওই আলাদিন এখন ওই লড়াইটা জেতার স্বপ্ন দেখছে। মা, তুমি আর বাবা মিলে তো আমার সমস্ত স্বপ্ন ভেঙে দিয়েছো। এরকম সুদর্শন পুরুষ বাগদাদের চাঁদকে তুমি রক্ষক বানিয়ে রাখতে চাও? ওরে বাগদাদের ষাঁড়, এ কোনো যেমন তেমন রক্ষক নয়, এ হলো প্রাসাদের রক্ষক। প্রাসাদে গিয়ে তোকে কি করতে হবে মনে আছে তো? কার মনে জায়গা করতে হবে তোকে? হ্যাঁ? প্রীতির। খুব ভালো। গাধার বাচ্চা! এইটুকু কথা তোর মাথায় ঢুকছে না? তুই প্রাসাদে প্রীতির জন্য নয়, রাজকুমারী ইয়াসমিনের জন্য যাচ্ছিস বাবু। চল, চল, উল্টে দে। মা, তুমি এই চাঁদের টুকরোকে ওই পাহাড়ের তলায় চাপা দিতে চাও? আরে না আমার গুল্লু সোনা, শোন, কেউ তোর একটা চুলও ছিঁড়তে পারবে না। তোর কাছে চমৎকারী বর্ম আছে। আর এরপরে কি করতে হবে এটা তো তুই জানিস আমার সোনা, তাই না? আলাদিন, দেখ, কোনো চাকরি, কোনো আনন্দ খুশি তোর থেকে বড় নয় বাবা মা। এখনো ভেবে দেখ, তোর যদি কিছু হয়ে যায় তাহলে। মা, আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো, কিন্তু তুমি চিন্তা করো না, আমাকে বাঁচানোর জন্য আমার কাছে কম্বল বাঁচাবে। হ্যাঁ চিনু, কম্বল। চিনু, হ্যাঁ চাক্কিলো, বর্ম কোথায় গেল? রাজকুমারী, যখন থেকে তুমি দুস্থতির দান সামগ্রী দিয়ে ফিরেছো তখন থেকে খুব চিন্তার মধ্যে আছো। কি হয়েছে? প্রীতি, কালকে আমি এমন কিছু দেখেছি যেটা আমার কাছে বিশ্বাস করা খুব কঠিন। কালকে ভিড়ের মধ্যে আমি এমন কাউকে দেখেছি যাকে দেখতে পুরো আমার বাবার মতো। একই আওয়াজ, ইয়াসমিন, সেরকমই মুখ। কিন্তু এটা কি করে হতে পারে? মহামান্য বাদশা তো তোমার সঙ্গে ছিল না, তুমি ভিড়ের মধ্যে কি করে দেখবে ওনাকে? হতে পারে হয়তো তোমার চোখের ভুল। হতে পারে প্রীতি, কিন্তু এই লোকটাকে দেখে আমার এমন কেন মনে হলো যে মুহূর্তটা আমি ভুলতেই পারছি না। ওনাকে দেখার চেষ্টা করেছিলাম কিন্তু ততক্ষণে উনি চলে গেছিলেন। হতে পারে আমার কোথাও ভুল হয়েছে, হতে পারে বাবার অন্যরকম ব্যবহারের জন্য আমি একটু চিন্তিত। কিন্তু এটা কেন প্রীতি? এক মুহূর্তে বাবা আমাকে এত বকাঝকা করে আর তার পরের দিনে আমাকে প্রয়োজনের থেকে বেশি ভালোবাসা দেয়। রাজকুমারী, যদি তুমি কিছু মনে না করো তো মহামান্য বাদশার ব্যাপারে তোমাকে আমি কিছু কিছু বলতে চাই। হ্যাঁ প্রীতি বল, মহামান্য বাদশার ব্যাপারে কি বলতে চাস তুই বল। আসলে ওই আমি বল প্রীতি, কি বলতে চাস তুই? রাজকুমারী, তোমার মনে আছে গতবার জন্মদিনে তোমার দিদা তোমাকে একটা সোনার আংটি দিয়েছিল? হ্যাঁ, ওই আংটিটা তো আমি কবে থেকে খুঁজছি কিন্তু পাচ্ছি না। আংটির ব্যাপারে কি বলতে চাস তুই? ওই তুমি আর মহামান্য বাদশা
ওই দিন দাবা খেলছিলে তো তোমার আংটিটা মেঝেতে পড়েছিল। আমার আংটিটা মাটিতে পড়েছিল তো কি, তারপর কি বল। আমি মহামান্য বাদশাকে প্রীতি কি হয়েছে আমাকে বল। আমি ওনাকে চুপি চুপি আংটি লুকিয়ে ফেলতে দেখেছি। কি হতে পারে যে আমি ভুল দেখেছি। না হয়তো কেন ভুলই দেখেছি। মনের ভুল হলে সেটাকে দূর করা খুবই দরকার। আমি এক্ষুনি গিয়ে বাবার সাথে কথা বলবো। জিনু, হ্যাঁ বর্মটা কোথায় গেল? সর্বনাশ করেছে, বিপদ হয়ে যাবে। প্রতিযোগিতায় কম্বল গায়ে দিয়ে যাবার মানে বুঝতে পারছিস? এটাই যে শীতকালে বর্ম গায়ে দিয়ে শুতে হবে। চুপ কর জিনু, এই প্রতিযোগিতায় আমার সর্বনাশ হয়ে যাবে। হ্যাঁ মা মা, তুমি ওই বর্মটা রেখে দাওনি তো না? তুই কোন বর্মের কথা বলছিস? আমি তো কোনো বর্ম দেখিনি। মা, বর্ম যেটা আমি তোমাকে দেখিয়েছিলাম। তুই যদি কোনো বর্ম আমায় দেখিয়ে থাকিস আমার মনে থাকতো বাবা। আর এর সাথেই জয় হলো হোসেন মিয়ার, আর আশা ভঙ্গ হলো চুন্নু মিয়ার। যাক গেল জিনু, হ্যাঁ সর্বনাশ হয়ে যাবে। প্রথম প্রতিযোগিতা শেষ হয়ে গেছে, দ্বিতীয় প্রতিযোগিতায় আমার যদি নাম ডাকে তো? মা মা, মনে করবার চেষ্টা করো যে তুমি বর্মটা কোথায় রেখেছো। আমি তোকে বললাম না যে আমি কোনো বর্ম দেখিনি? বারবার বলতে হবে তোকে? আল্লাল হাবিবি, এবার আমি করব কি? মা, ক্ষমা করে দাও। তোমার শরীর খারাপ আর আমি তোমাকে বিরক্ত করছি। মা, আর পরের প্রতিযোগিতার জন্য যে দুজন বাহাদুর যুবক আছে তারা হলেন পারভেজ মিয়া আর গুলবাদন মিয়া। গুলবদন, গুল্লু? আচ্ছা, তাহলে এটা এর কেরামতি। শাবাশ শাবাশ আমার হিরেমানিক, আমার চাঁদের টুকরো, আমার সোনা ছেলে। ওপরওয়ালা ওকে শত্রুদের আক্রমণ থেকে রক্ষা করো। বেগম, প্রত্যেকটা কাজের কিছু উপকার আছে। যদি এই গাধার বাচ্চা জিতে গেল তো জিতে গেল, আর যদি কারুর তলোয়ার ওর শরীরে লেগে যায় তাহলে ওর শরীরের মধ্যে লোহার পরিমাণ বেড়ে যাবে।
যার মনটাই কালো সে কখনো ভালো হতে পারে না। আগুন লাগিয়েছেও তো কারা? নিজের লোকেরাই। আমার ধৈর্যের পরীক্ষা নিও না লিজা, পুড়ে যাবে। আগুন নিয়ে যে খেলে সে পুড়ে যাওয়ার ভয় পায় না। আমি তোমার বাহাদুরির প্রশংসা করছি জাফর। আমি কিছু দেখতে পেলাম। কি? তুমি জেনে অবাক হবে যে কালোচরের রক্ষক কোনো পুরুষ নয়, বরং একটি নারী। যার গলায় খাতুবার কামড়ানোর দাগ আছে। পুরুষ হোক বা নারী, আমার তাতে কিচ্ছু এসে যায় না। শুধু আমায় এটা বলো যে আমি ওকে পাবো কোথায়। আলিজার এটা মনে হচ্ছে এখন ওই রক্ষক যে এলাকায় আছে তাকে আলসুক বলে। ধন্যবাদ আলিজা। এবার শুধুই অপেক্ষা খাতুবার ওই চিহ্নটা উজ্জ্বল হবার। এটা হলেই আমাদের লোকেরা ওকে গ্রেফতার করে নেবে, আর তারপর কালো চোর নিজের পরাজয় স্বীকার করে আমাকে আমার আশ্চর্য প্রদীপ এনে দেবে। এই কাজটা এতটাও সহজ হবে না। আমার দক্ষতার ওপর সন্দেহ করছো? সন্দেহ নয়, আমি নিশ্চিত যে তুমি ওই দাগটা দেখতে পাবে না। মানে? পুরুষ হয়ে নারীকে তল্লাশি কি করে করবে জাফর? তুমি এখনো আমাকে ঠিক করে চেনো না আলিজা। আমি আমার জয়ের জন্যে যে কোনো পর্যায় পর্যন্ত যেতে পারি। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.